মাইলস্টোন কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি মোছাম্মদ বুশরা বেগম, প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়নের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো এখন আমরা মূল আলোচনায় যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি হলো নিম্নের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে আমাদের জেনে নিতে হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা হয়। দেখো, প্রথমত আয়নিক যৌগের গলিত তরল অবস্থা ও এর জলীয় দ্রবণ। দ্বিতীয়ত পোলার সমযোজী যৌগের জলীয় দ্রবণ। এখন আমরা অপশনে দেখি। প্রথম অপশনে গলিত সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ যা গলিত অবস্থায় আছে। চিনি এবং গ্লুকোজ সমযোজী যৌগ। রাবার হচ্ছে সমযোজী যৌগের পলিমার যৌগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে আমরা এখন দেখে নিই অর্ধ পরিবাহী কোন কোন মৌলগুলো হয়। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, অ্যাস্টাটিন। এখন অপশনে যাই। দেখো, প্রথম কপার, তারপর অ্যালুমিনিয়াম, জিঙ্ক। তোমরা জানো কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এগুলো হচ্ছে ধাতু যা কন্ডাক্টর। 4 নম্বর অপশনে আছে জার্মেনিয়াম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই মৌলগুলো সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত হয়, সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে জার্মেনিয়াম। 3 নং প্রশ্নে আছে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ জেড ইকুয়ালস টু গ্রাম পারমাণবিক ভর ভাগ যোজ্যতা ইন্টু 96,500 কুলম্ব চার্জ। শিক্ষার্থী বন্ধুরা, জিঙ্কের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 65.4 গ্রাম। জিঙ্কের যোজ্যতা 2 ইন্টু 96,500 ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3.388 ইন্টু 10⁻⁴। এখন লক্ষ্য করো এর একক কি হবে। পারমাণবিক ভরের একক গ্রাম, উপরে গ্রাম আর নিচে 96,500 কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে গ্রাম ভাগ কুলম্ব। তাহলে এটা সমান লেখা যায় গ্রাম পার কুলম্ব। তাহলে জেড এর একক হচ্ছে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম্ব। সুতরাং 3 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। 4 নং প্রশ্নে আছে কপার সালফেট দ্রবণে 5000 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। এই ম্যাথটি আমরা ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক প্রকাশের মাধ্যমে করতে পারি। ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ হচ্ছে W = ZI/T। W মানে হচ্ছে সঞ্চিত ধাতুর ভর, Z তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যা তোমরা 3 নম্বর প্রশ্নে দেখেছ,
I বিদ্যুৎ প্রবাহ, T সময়। কপারের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 63.5। কপার সালফেট দ্রবণে কপারের যোজনী 2 × 96,500 ইন্টু I মানে বিদ্যুৎ প্রবাহ। প্রশ্নে দেওয়া আছে 5000 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ। মিলি অ্যাম্পিয়ার এককে আমরা যখন অ্যাম্পিয়ারে নিব তখন 10⁻³ দ্বারা গুণ করব। তাহলে 5000 × 10⁻³। টি এর মান দেওয়া আছে 1 ঘন্টা। টি এর একক আমরা সেকেন্ডে নিব, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 5.922 গ্রাম, অর্থাৎ ক্যাথোডে 5.922 গ্রাম কপার জমা হবে। সুতরাং 4 নং প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ। 5 নং প্রশ্নে আছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? গ্রাম পারমাণবিক ভর মানে 1 মোল পরমাণু বোঝায়। তো এখানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম পরমাণু। 1 মোল অ্যালুমিনিয়াম পরমাণু 3 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হয়। আমরা জানি 1 মোল ইলেকট্রন আদান বা প্রদানের জন্য 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়। এখানে অ্যালুমিনিয়াম 3 মোল ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং এই ক্ষেত্রে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 3 ফ্যারাডে। 6 নং প্রশ্নে আছে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও স্টেনিক ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুর সর্বাধিক মোল সংখ্যার পরিমাণে জমা হবে? এখানে 4টি দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম প্লাস, এই ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হবে 1 ফ্যারাডে। একইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়াম 2 প্লাস, এক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হবে 2 ফ্যারাডে। একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এখানে বিদ্যুতের প্রয়োজন হবে 3 ফ্যারাডে। লাস্ট স্টেনিক ক্লোরাইড দ্রবণে স্টেনিক 4 প্লাস, এখানে বিদ্যুতের প্রয়োজন হবে 4 ফ্যারাডে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে 4টি দ্রবণের জন্য 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছে, অর্থাৎ একই পরিমাণ বিদ্যুৎ চালনা করছে 4টি দ্রবণে, তা হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 1/1 মোল। একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পাচ্ছি 1/2 মোল। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পাচ্ছি 1/3 মোল। স্টেনিকের জন্য পাচ্ছি 1/4 মোল। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে সর্বোচ্চ মোল সংখ্যা পাচ্ছি হচ্ছে সোডিয়াম, অর্থাৎ 1 মোল। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সোডিয়াম, অর্থাৎ ক। 7 নং প্রশ্নে আছে নিচের কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়? জারণ প্রক্রিয়া বলতে বোঝায় যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়। সাপোজ ধাতব পরমাণু n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হয়।
এই ক্ষেত্রে ইলেকট্রনের ত্যাগ হয় বলে এই প্রক্রিয়াটিকে আমরা জারণ প্রক্রিয়া বলতে পারি। অর্থাৎ ধাতব পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হবে তখন এটিকে আমরা বলবো জারণ প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4টি অপশন লক্ষ্য করি। প্রথম অপশনে দেওয়া আছে জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক ধাতু। তৃতীয় অপশনে দেওয়া আছে কপার আয়ন থেকে কপার ধাতু। চতুর্থ অপশনে দেওয়া আছে হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন। এই 3টি অপশনে আয়ন আগে তারপরে ধাতু। খ অপশনে দেখা যাচ্ছে ধাতু আগে তারপরে হচ্ছে আয়ন। তার মানে এখানে জারণ প্রক্রিয়া ঘটেছে, অর্থাৎ জিঙ্ক ধাতু 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ। একইভাবে 8 নং প্রশ্নে দেওয়া আছে নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া বোঝায়? বিজারণ প্রক্রিয়া হলো জারণ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ বিজারণ প্রক্রিয়া বলতে বোঝায় যে প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়। সাপোজ ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হয়। এই ক্ষেত্রে ইলেকট্রন গৃহীত হয় বলে আমরা এই প্রক্রিয়াটিকে বিজারণ প্রক্রিয়া বলতে পারি। অর্থাৎ ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ প্রক্রিয়া। আমরা এখন 4টি অপশন লক্ষ্য করি। প্রথম অপশনে আগে ধাতু তারপর আয়ন, তৃতীয় অপশনে আগে ধাতু তারপর আয়ন, চতুর্থ অপশনে আগে হাইড্রোজেন তারপরে আয়ন, দ্বিতীয় অপশন অর্থাৎ খ অপশনে দেওয়া আছে আগে আয়ন পরে ধাতু। তার মানে কপার 2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে বলে এটি বিজারণ প্রক্রিয়া। তাহলে 8 নং প্রশ্নের সঠিক উত্তর হবে খ। 9 নং প্রশ্নে আছে সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা সহজে দিতে পারবো যদি সক্রিয়তা সিরিজ সম্পর্কে আমাদের ধারণা থাকে। দেখো এখানে সক্রিয়তা সিরিজ লেখা আছে, সবচেয়ে সক্রিয়তা বেশি লিথিয়ামের, কারণ এই সক্রিয়তা সিরিজে যত নিচ থেকে উপরের দিকে যাবে সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং একই সাথে জারণ বিভব বৃদ্ধি পাবে। আবার উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে ততই ধাতুর সক্রিয়তা হ্রাস পাবে এবং বিজারণ বিভব বৃদ্ধি পাবে। 9 নং প্রশ্নে যেহেতু আছে সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে, তাহলে আমরা দেখে নিই অপশনগুলো। প্রথম অপশনে দেওয়া আছে লেড, দ্বিতীয় অপশনে দেওয়া আছে কপার, তৃতীয় অপশনে দেওয়া আছে সিলভার আর চতুর্থ অপশনে দেওয়া আছে ক্যালসিয়াম। তাহলে সক্রিয়তা সিরিজ লক্ষ্য করলে দেখা যাচ্ছে ক্যালসিয়াম সবার উপরে। এই 4টি ধাতুর মধ্যে সবচেয়ে উপরে অবস্থান করছে ক্যালসিয়াম। সুতরাং 9 নং প্রশ্নের উত্তর হবে ক্যালসিয়াম। 10 নং প্রশ্নে আছে তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? তাহলে চার্জ মুক্ত হওয়াটা আমাকে বুঝতে হবে। চার্জ মুক্ত হওয়া মানে হচ্ছে ক্যাটায়ন যখন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়, এই যে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হলো অর্থাৎ ক্যাটায়নের ধনাত্মক চার্জ মুক্ত হলো, এটাই হচ্ছে চার্জ মুক্ত হওয়া। আমি কেন ক্যাটায়ন বলেছি? কারণ এখানে 4টি অপশনই ক্যাটায়ন দেওয়া আছে, তাই আমি চার্জ মুক্ত হওয়াটাকে ক্যাটায়নের জন্য বলেছি। শিক্ষার্থী বন্ধুরা, সক্রিয়তা সিরিজের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে ক্যাটায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তত বৃদ্ধি পাবে।
এখন আমরা চারটা অপশন লক্ষ্য করি। কপার, 2+ হাইড্রোজেন আয়ন, লেড আয়ন, সোডিয়াম আয়ন। সবচেয়ে নিচে আছে কোনটি? সবচেয়ে নিচে আমরা দেখতে পাচ্ছি আছে কপার। লেডের নিচে, সোডিয়ামের নিচে, হাইড্রোজেনের নিচে। তার মানে কপার সবার আগে চার্জ মুক্ত হবে। তাহলে 10 নং প্রশ্নের সঠিক উত্তর হলো কপার 2+। 11 নং প্রশ্নে আছে তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? এখানে 4টি অপশনে ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়ন দেওয়া আছে। তো আমরা দেখে নেই অ্যানায়নের সক্রিয়তার ক্রম। অ্যানায়নে চার্জ মুক্ত হওয়ার ক্রমটা আমরা এখন দেখে নিব। নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। অর্থাৎ নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে কোনটি? আমরা একটু অপশনগুলো লক্ষ্য করলে দেখতে পারবো যে ব্রোমাইড, নাইট্রেট, হাইড্রোক্সাইড এবং ক্লোরাইড, এই 4টি আয়নের মধ্যে হাইড্রোক্সাইড আয়ন সবার নিচে। সুতরাং হাইড্রোক্সাইড আয়নটি সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে। তাহলে 11 নং প্রশ্নের সঠিক উত্তর হলো হাইড্রোক্সাইড আয়ন। 12 নং প্রশ্নে আছে কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র কোনটি? ইএমএফ হলো তড়িৎচালক বল। ইএমএফ নির্ণয়ের সূত্র হচ্ছে E naught cell equals to E naught anode oxidation plus E naught cathode reduction। অর্থাৎ তড়িৎচালক বল হলো অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের যোগফল। যদি দুইটি মানই বিজারণ বিভব দেওয়া থাকে তবে অ্যানোড রিডাকশন লিখে এর আগে ঋণাত্মক চিহ্ন দিতে হবে, কারণ জারণ ও বিজারণ বিভবের মান একই, শুধু চিহ্ন বিপরীত হয়। এই ক্ষেত্রে সূত্রটি দাঁড়াবে E naught cell equals to E naught cathode reduction বিয়োগ E naught anode reduction। আবার যদি দুইটি মানই জারণ বিভব দেওয়া থাকে তবে ক্যাথোড অক্সিডেশন লিখে এর আগে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। এই ক্ষেত্রে সূত্রটি দাঁড়াবে E naught cell equals to E naught anode oxidation বিয়োগ E naught cathode oxidation। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4টা অপশন দেখে নিই। প্রথম অপশনে দেওয়া আছে E naught cell equals to E naught anode oxidation প্লাস E naught cathode oxidation। খেয়াল করো, এখানে যখন অ্যানোড এবং ক্যাথোডে অক্সিডেশন হবে তখন ক্যাথোডের আগে ঋণাত্মক চিহ্ন হবে, কিন্তু এখানে ক্যাথোডের আগে ধনাত্মক চিহ্ন, তার মানে এটা সঠিক নয়। খ নম্বর অপশনে দেওয়া আছে E naught cell equals to E naught anode oxidation plus E naught cathode reduction। তো আমাদের প্রথম সূত্রে দেওয়া আছে E naught anode oxidation plus E naught cathode reduction, তার মানে খ নম্বর অপশনটি সঠিক। গ নম্বর অপশনে দেখো E naught cell equals to E naught cathode oxidation minus E naught anode oxidation। যখন দুইটি অক্সিডেশন থাকবে তখন ক্যাথোডের আগে ঋণাত্মক চিহ্ন হবে, কিন্তু এখানে অ্যানোডের আগে ঋণাত্মক চিহ্ন, তাই এটি সঠিক নয়। 4 নম্বর অপশনে দেখো E naught cell equals to E naught anode reduction minus E naught cathode reduction।
যদি অ্যানোড এবং ক্যাথোড উভয় তড়িৎ দ্বারে রিডাকশন হয় তখন অ্যানোডের আগে ঋণাত্মক চিহ্ন হয়, কিন্তু এখানে দেওয়া আছে ক্যাথোডের আগে ঋণাত্মক চিহ্ন, তার মানে 4 নম্বর অপশনটি ভুল। সুতরাং 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো খ। প্রশ্নে দেওয়া আছে লবণ সেতুতে ইনট ক্যাথোড সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয়। লবণ সেতু দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ স্থাপন করে এবং দুটি অর্ধকোষের মধ্যে আয়নের ভারসাম্য বজায় রাখে। লবণ সেতুতে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট ও সোডিয়াম সালফেট লবণের সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয়। সুতরাং 13 নং প্রশ্নের সঠিক উত্তর হলো পটাশিয়াম ক্লোরাইড। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড এবং কপার সালফেট দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত আছে এবং উভয় অর্ধকোষকে লবণ সেতু পরোক্ষ সংযোগ স্থাপন করেছে। কোষের নিচে দেখো জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে এবং কপারের জারণ বিভব দেওয়া আছে। আমরা জানি অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে। তাহলে এখানে দুইটি অর্ধকোষের মধ্যে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে এবং কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে আমরা এটা কিভাবে বের করব। জিঙ্কের জারণ বিভবের মান হচ্ছে 0.76 ভোল্ট আর কপারের জারণ বিভবের মান হচ্ছে -0.34 ভোল্ট। অর্থাৎ যদি উভয় অর্ধকোষের জারণ বিভব দেওয়া থাকে তাহলে যার জারণ বিভবের মান বেশি সেটি অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে জিঙ্কের জারণ বিভবের মান বেশি হয় এটি অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে আমরা লিখতে পারি ই নট জিঙ্ক জিঙ্ক 2 প্লাস ইকুয়ালস টু প্লাস 0.76, অর্থাৎ জিঙ্ক দণ্ডটি এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে কপার দণ্ডটি ক্যাথোড হিসেবে কাজ করবে। তো ক্যাথোড হিসেবে কাজ করবে, এখন এর প্রকাশ হচ্ছে এখানে অ্যানোড হিসেবে। আমরা এটাকে কিভাবে ক্যাথোডে নিব এভাবে, অর্থাৎ ক্যাথোডের ক্ষেত্রে হচ্ছে ধাতব আয়নটা আগে আসবে, অর্থাৎ কপার 2 প্লাস আগে আসবে, তারপরে কপার ধাতু হবে এবং মানের ক্ষেত্রে মান ঠিক থাকবে, শুধু চিহ্নটা বিপরীত হবে। তাহলে আমরা এখন ই নট সেল নির্ণয় করে দেখি কত আসে। ই নট সেল ইকুয়ালস টু ই নট জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট কপার 2 প্লাস কপার। মান বসিয়ে দেখি কত আসে, প্লাস 0.76 প্লাস 0.34 ভোল্ট ইকুয়ালস টু প্লাস 1.1 ভোল্ট। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ক, অর্থাৎ প্লাস 1.1 ভোল্ট। 15 নং প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত কোষের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ উদ্দীপকের কোষের ক্ষেত্রে কি কি প্রযোজ্য। 1 নম্বরে দেওয়া আছে জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে ক্রিয়া করে। আমরা 14 নম্বর প্রশ্নে দেখেছি যে জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে ক্রিয়া করে, সুতরাং এটা সঠিক। 2 নম্বর অপশনে দেওয়া আছে কপার ধাতু জিঙ্কের চেয়ে অধিক সক্রিয়। আমরা সক্রিয়তার সিরিজ যে দেখেছি যে জিঙ্ক ধাতু হচ্ছে কপার ধাতুর উপরে অবস্থান করে, অর্থাৎ জিঙ্ক ধাতুর সক্রিয়তা কপার ধাতু অপেক্ষা বেশি, তার মানে এটি ভুল। 3 নম্বর অপশনে দেওয়া আছে কোষটি হলো, অর্থাৎ কোষের সংকেত হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, পরোক্ষ সংযোজন কপার 2 প্লাস থেকে কপার, অর্থাৎ জিঙ্ক অ্যানোড এবং কপার ক্যাথোড। আমরা এখানে দেখেছি যে জিঙ্ক হচ্ছে অ্যানোড আর কপার হচ্ছে ক্যাথোড, তার মানে এই কোষ সংকেতটি সঠিক। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3, অর্থাৎ 1 ও 3। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।